মানুষ এখন পর্যন্ত প্রায় 40,000 কিলোমিটার গতি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন সেটি আলোর বেগে 99.99% এর বেশি হবে না। কেবলমাত্র যে সকল বস্তুর কোনো ভর নেই সে সকল বস্তুই আলোর বেগে সমান পরিমাণ গতিশীল হতে পারবে। যারা সাইফাই মুভিটি দেখেছেন তারা অবশ্যই এই সকল বিষয় সম্পর্কে অবগত হয়েছে যে সেখানে আলোর চেয়েও বেশি গতি অর্জন করা হয় এবং টাইম ট্রাভেলের বিষয়টি দেখানো হয়, যা আমাদের অবশ্যই পুলকিত করে। কিন্তু বর্তমানে আমরা প্রযুক্তি বা বিজ্ঞান সম্পর্কে যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি তা থেকে বোঝা যায় কোনো বস্তুই আলোর চেয়ে বেশি গতি সম্পন্ন হতে পারবে না, এবং কেবলমাত্র ওই সকল বস্তুই আলোর বেগ সমান গতিশীল হতে পারবে যে সকল বস্তুর ভর একদম শূন্য, অর্থাৎ ভর নিয়ে বললেই চলে। কিন্তু কেন কেন ওই সকল বস্তুই আলোর বেগ সমান গতিশীল হতে পারবে, অন্য কোনো বস্তু কেন এত গতিশীল হতে পারবে না? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমাদের এই বিষয়টি আলোচনা করা হবে। কোনো বস্তুর বেগ কেন আলোর গতির চেয়ে বেশি হতে পারবে না, এবং ভরহীন বস্তুর বেগ কেন আলোর গতি সমান হতে পারবে। এই মহাবিশ্বে অবস্থানরত কোনো বস্তুই আলোর চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন হতে পারবে না, যার কারণে এই আলোর বেগকে বলা হয়ে থাকে দি কসমিক স্পিড অফ লিমিট। অর্থাৎ ওই সকল বস্তু কেবল আলোর বেগ সম্পন্ন হতে পারবে যে সকল বস্তুর ভর একদম শূন্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই আলো বেগের কথা যদি বলি তবে পৃথিবীতে অবস্থানরত প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে এটি প্রযোজ্য, কিন্তু মহাবিশ্বের ক্ষেত্রে যদি বলি তবে এটা প্রযোজ্য হবে না। কেননা বিগ ব্যাংয়ের পরে আমাদের পুরো মহাবিশ্ব প্রায় আলোর গতির চেয়েও বেশি দ্রুত প্রসারিত হচ্ছে। যাই হোক, এখন আসা যায় কোনো বস্তু কেন আলোর গতির চেয়ে বেশি দ্রুত হতে পারবে না। এই বিষয়টি হতে পারবে না কেননা এর প্রধান যে কারণ সেটি হচ্ছে কজালিটি অফ প্রিন্সিপাল। এই বিষয়টি মূলত কজালিটি অফ প্রিন্সিপালকে লঙ্ঘন করে থাকে। কজালিটি প্রিন্সিপাল হচ্ছে ইফেক্ট এবং কজের মধ্যবর্তী একটা সম্পর্ক। অর্থাৎ আমরা যদি এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, তবে একটি ডিম যদি ভেঙে থাকে তাহলে আমরা বুঝতে পারি একটা ডিম প্রথমত মাটিতে পড়ে এবং সেটা ভেঙে যায়। অর্থাৎ প্রথমে ডিমটি পড়বে, এটা একটা কজ, এবং ভেঙে যাবে, এটা একটা ইফেক্ট। এটাই মূলত কজালিটি প্রিন্সিপাল। অর্থাৎ এখানে যে মূল বিষয়টি সেটা হচ্ছে প্রথমত কোনো একটি ঘটনা ঘটবে, তারপরে তার ইফেক্ট দেখা যাবে। কজালিটি প্রিন্সিপাল মূলত এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এখন আমরা যে কোনো কিছু দেখতে পাই মূলত আলোর মাধ্যমে। আলোর প্রতিফলন হয়, তারপরে আমরা কোনো কিছু দেখতে পাই। এখন সুপারনোভার কোনো একটা বিস্ফোরণ যদি 1 বছর পূর্বে হয়ে থাকে এবং সে প্রতিফলিত আলো যদি আমাদের কাছে 1 বছর পরে আসে, তবে আমরা সেই ঘটনাকে 1 বছর পরে দেখতে পারবো। এখন কোনো কিছু যদি ঘটনা ঘটার পূর্বেই তার ইফেক্ট আমরা দেখতে পাই, সেটি পজিটিভ প্রিন্সিপালকে লঙ্ঘন করে ফেলবে। অর্থাৎ তখন বিষয়টা এরকম হবে যে কোনো একটা বন্দুক থেকে গুলি বের হওয়ার পূর্বে আমাদের সেটি গায়ে লেগে যাবে, তখন সময় একদম রিভার্স আকারে চলবে। অর্থাৎ সেখানে কজালিটি প্রিন্সিপাল একদম সুস্পষ্ট লঙ্ঘন দেখা যাবে। এখন আমরা সবাই জানি স্পেস এবং টাইম পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। মনে করি এটি হচ্ছে একটি উত্তর দিক এবং এটি পূর্ব দিক। এখন কোনো একটি গাড়ি যদি শুধু পূর্ব দিকে চলতে থাকে তাহলে আমরা বলতে পারবো উত্তর দিক বরাবর এর কোনো বেগ থাকবে না। একইভাবে এই গাড়িটি যদি উত্তর দিক বরাবর চলতে থাকে তখন আমরা বলতে পারবো এই গাড়িটির কোনো বেগ থাকবে না পূর্ব দিকে। এখন গাড়িটি যদি মাঝখান বরাবর চলতে থাকে তখন কিন্তু এই গাড়িটির বেগ উভয় দিক বরাবরই থাকবে। এইবার এই বিষয়টিকে যদি টাইম এবং স্পেসের সাথে কল্পনা করা যায়, অর্থাৎ উত্তর দিক বরাবর টাইম এবং পূর্ব দিক বরাবর স্পেস। এখন কোনো একটি গাড়ি যদি টাইম অর্থাৎ উত্তর দিক বরাবর যায় তখন সেই বস্তুটি শুধুমাত্র টাইম অতিবাহিত করছে, স্পেসের কোনো প্রভাব পড়বে না তার উপরে। এখন এই বিষয়টি আপনার অবস্থানের সাথে তুলনা করা যেতে পারে। এখন হয়তো আপনি স্থির অবস্থায় আমার ভিডিওটি দেখছেন, অর্থাৎ এখন আপনার শুধু স্পেসের পরিবর্তন হচ্ছে না কিন্তু সময়ের পরিবর্তন হচ্ছে। এখন গ্রাফে দেখানো গাড়িটি যদি স্পেস বরাবর চলতো তখন গাড়িটি টাইম বরাবর কোনো ডাইমেনশন থাকতো না। অর্থাৎ আমরা বলতে পারতাম যে কোনো একটা বস্তু যদি আলোর বেগে চলে তখন তার স্পেস পরিবর্তন হবে কিন্তু টাইম পরিবর্তন হবে না, টাইম একদম স্থির হয়ে যাবে। এখন এই বিষয়টি একটা গ্রাফের মাধ্যমে বোঝা যাক। আপনার অবস্থান যদি এই জায়গা হয় তবে আপনার সময় 100% প্রবাহিত হচ্ছে, কিন্তু আপনার অবস্থান যদি এখানে হয় তবে আপনার সময় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে এবং আপনার স্পেস পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই পজিশনটিতে আপনার সময় পরিবর্তন হচ্ছে এবং আপনার স্পেসও পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনার অবস্থান যদি ধীরে ধীরে একদম নামতে নামতে এই জায়গা চলে আসে, এই জায়গা অবস্থান মানে হচ্ছে আপনার শুধুমাত্র স্পেসের পরিবর্তন হচ্ছে, টাইমের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনার অবস্থান যদি তার চেয়েও নিচে নেমে আসে, অর্থাৎ আপনার গতি যদি আলোর বেগের চেয়েও বেশি হয়ে থাকে তখন দেখা যাবে টাইম নেগেটিভ হয়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা তা কখনোই দেখতে পাই না। আমরা সবসময় দেখি টাইম শুধু একদিকে চলে, তা কখনোই নেগেটিভে যায় না, শুধুমাত্র টাইম ভবিষ্যতের দিকেই চলে। যদি এই বিষয়টি হতো তখন আমরা টাইমের রিভার্স আকারে দেখতে পারতাম, অর্থাৎ প্রথমে বলা কজালিটি প্রিন্সিপালকে লঙ্ঘন করে ফেলবে। তখন আমরা কোনো কিছু ঘটনা ঘটার পূর্বেই তার ইফেক্ট দেখতে পারতাম, অর্থাৎ কজের পূর্বেই তার ইফেক্ট হতো। আর এই কজালিটি প্রিন্সিপাল হচ্ছে এমন একটা জিনিস যার কারণে আমাদের যে বেগ তা আলোর বেগের চেয়ে কখনোই বেশি হতে পারে না।
এইবার কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তবে তার গতির সাথে সাথে তার ভরটাও পরিবর্তন হবে, অর্থাৎ গতি যত বৃদ্ধি পাবে কোনো বস্তুর ভরও ঠিক ততটাই বৃদ্ধি পাবে। কিন্তু আপনারা বলতে পারেন যে প্রত্যেকটা বস্তুর ভর তো একদম ফিক্সড। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ধারণা একদম ঠিক, কিন্তু সেটা স্থির অবস্থায়, যাকে বলা হয় রেস্ট ম্যাস। কিন্তু কোনো একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তার ভর বৃদ্ধি পায়, যাকে বলা হয় রিলেটিভিস্টিক ম্যাস। আর এই সূত্রটির মাধ্যমে আপনারা যে কোনো বস্তুর রিলেটিভিস্টিক ম্যাস ইজিলি বের করতে পারবেন। অর্থাৎ কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তখন তার রিলেটিভিস্টিক ম্যাস পরিবর্তন হবে। এখন মনে করুন একটি বল এবং একটি গাড়ি, দুটি বস্তুতেই যদি আপনি 10⁻1 বেগ সম্পন্ন করতে চান তাহলে কোনটিতে বেশি বল প্রয়োগ করতে হবে? এটা একদম স্বাভাবিক যে যেটি ভর বেশি তাতে বেশি বল প্রয়োগ করতে হবে। এখন মহাবিশ্বের কোনো একটা বস্তু যত দ্রুত গতিতে চলে তাকে তত বেশি শক্তি প্রদান করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন কোনো একটা বস্তু যদি আলোর বেগে চলতে চায় তাহলে তাকে অনেক পরিমাণ শক্তি প্রদান করতে হবে। যে কোনো বস্তুর কথা বাদ দিলাম, আমরা যদি একটা ইলেকট্রনের কথাই বিবেচনা করি যার ভর একদম নগণ্য, তবে তাকে আলোর বেগে গতিশীল করতে চাইলে আমাদের যে পরিমাণ শক্তি প্রদান করতে হবে তা আমাদের সম্পূর্ণ মহাবিশ্বেও নেই। এক কথায় বলতে গেলে কোনো একটি বস্তুর ভর থাকলে সে কখনোই আলোর বেগে গতিশীল হতে পারবে না। কিন্তু এমনটা কেন হয়? কোনো একটা বস্তুর ভর আছে তাই বলে সে আলোর বেগে গতিশীল হতে পারবে না, এটি কেন হবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের প্রথমে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে হিগস ফিল্ড। এই হিগস ফিল্ড বুঝতে হবে। আমাদের মহাবিশ্বে অনেক ধরনের ফিল্ড রয়েছে, যেমন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি। তেমনি হিগস ফিল্ড হচ্ছে এমন একটা ফিল্ড যা আমাদের মহাবিশ্বের প্রত্যেকটা স্থানে রয়েছে। যাই হোক, এই মহাবিশ্বের প্রত্যেকটা পার্টিকেলই প্রায় আলোর বেগে গতিশীল, এবং এই পার্টিকেলগুলো যখন হিগস ফিল্ডের মধ্যে প্রবেশ করে তখন দেখা যায় কিছু কিছু পার্টিকেল বেশি ইন্টারেক্ট করে, আবার কিছু কিছু পার্টিকেল একটু কম ইন্টারেক্ট করে। এর মধ্যে যে সকল পার্টিকেল একটু বেশি ইন্টারেক্ট করে তাদের ভর ইউজুয়ালি অন্য সব পার্টিকেলের চেয়ে বেশি হয়, এবং কিছু কিছু পার্টিকেল আছে যাদের ভর একদম কম, এইগুলি মূলত একদম কম ইন্টারেক্ট করে। অর্থাৎ কোনো একটা বস্তু এই হিগস ফিল্ডের সাথে যতটা ইন্টারেক্ট করবে তার ভর ঠিক ততটাই বেশি, এবং কোনো একটা বস্তু এই হিগস ফিল্ডের সাথে যতটা কম ইন্টারেক্ট করবে তার ভর একদম কম। এখন কোনো একটা বস্তু হিগস ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি একদম কম ইন্টারেক্ট করে তখন তার যে বাধা সেটি একদম কম পড়বে, তবে সেই বস্তুটি একদম খুবই দ্রুত গতিতে প্রবাহিত হতে পারবে। এবং আমরা ইউজুয়ালি যা জানি তা হচ্ছে প্রত্যেকটা বস্তুই প্রায় আলোর বেগে গতিশীল, কিন্তু এই হিগস ফিল্ডের জন্য প্রত্যেকটা বস্তুর গতি একদম কমে যায়। একটা বস্তু যদি হিগস ফিল্ডের মধ্যে দিয়ে যাওয়ার সময় একদম আঘাতপ্রাপ্ত না হয়, অর্থাৎ বাধা না পায়, তখন আমাদের বুঝতে হবে সে বস্তুটি অবশ্যই গতিশীল অবস্থায় আছে এবং তার গতি পূর্বের মতোই একদম ঠিক আছে। এখন আলোতে বিদ্যমান যে ফোটনগুলো আছে এগুলো হিগস ফিল্ডের মধ্যে কোনো প্রকার বাধা পায় না, যার কারণে সেটি একদম দ্রুত গতিতে চলতে পারে। আর এই কারণেই মূলত আলোর বেগ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে। কিন্তু অন্য সব পার্টিকেলের যে কণাগুলো থাকে সেগুলো হিগস ফিল্ডের মধ্যে বাধাপ্রাপ্ত হয় এবং তাদের যে বেগ সেটি কমে যায়, যার কারণেই কোনো একটা বস্তুর যদি ভর শূন্য না হয়ে থাকে তখন সেটি হিগস ফিল্ডের মধ্যে অবশ্যই বাধা পাবে এবং তার বেগ একদম কমে যাবে। আর এই বেগ কমে যাবে মানে হচ্ছে সেটি আলোর বেগের সমান কোনোভাবেই হতে পারবে না। আর আমরা সবাই জানি যে আলোতে বিদ্যমান যে ফোটন এর ভর কিন্তু একদম শূন্য, যার কারণে এটি হিগস ফিল্ডের মধ্যে বাধা পায় না এবং আলোর বেগ পৃথিবীর মধ্যে এই কারণে সবচেয়ে বেশি। বন্ধুরা, এবার এই বিষয়টিকে একটু গাণিতিকভাবে আলোচনা করা যাক। E is equals to mc স্কোয়ার। সম্ভবত এই সূত্রটি পদার্থবিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় একটি সূত্র, কিন্তু এই সূত্রটি অসম্পূর্ণ। এই সূত্রটি কেবলমাত্র ওই সকল বস্তুর উপরই প্রযোজ্য হবে যাদের হালকা একটু ভর আছে এবং যারা একদম স্থির। এই সূত্রটি পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এটি। এইখানে ই স্কোয়ার ইকুয়ালস টু এমসি হোল স্কোয়ার প্লাস পিসি হোল স্কোয়ার, যেখানে পি ইজ ইকুয়ালস টু মোমেন্টাম, এম হচ্ছে ভর অর্থাৎ ম্যাস, এবং সি হচ্ছে স্পিড অফ লাইট অর্থাৎ আলোর বেগ। এই সূত্রকে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বিবেচনা করা যেতে পারে। আমরা সবাই জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেখানে ই ইজ ইকুয়ালস টু হবে আমাদের অতিভুজ, পিসি হচ্ছে ভূমি এবং এমসি স্কোয়ার হচ্ছে লম্ব। এবার দেখা যাক ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার এটি আমরা কীভাবে পাই। কোনো একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন তার বেগ শূন্য, অর্থাৎ পিসি অর্থাৎ ভরবেগ শূন্য। এইভাবে আমরা ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার পেয়ে থাকি। কিন্তু প্রোটনের মতো গতিশীল বস্তু যার ভরই শূন্য, এটি আমরা কীভাবে বের করব? ভর শূন্য অর্থাৎ আমরা বলতে পারি এমসি স্কোয়ার শূন্য, এবং সেখান থেকে আমরা পাই ই ইজ ইকুয়ালস টু পিসি। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন। এইবার আমরা পিথাগোরাসের ত্রিভুজে চলে যাই। ধরে নিই ওই কোণটা হচ্ছে আলফা, এবং কোনো বস্তু যদি ভর ন্যূনতম থেকে থাকে তার ক্ষেত্রে পিসি এর পরিবর্তে পিভি হবে। এবং আমরা সকলেই জানি সাইন ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অর্থাৎ আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়ালস টু ই। সেক্ষেত্রে আমরা এটিকে 1 নং সমীকরণ ধরতে পারি। এবং আমরা সবাই জানি ইজ ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা এবং পি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এখানে ল্যামডা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য।
এইবার ই এবং পি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তখন আমরা এই সমীকরণটি আবার নতুন করে পাবো এবং এই সমীকরণটা যদি আমরা এইচ এবং ল্যামডা পরস্পর থেকে কেটে দিই তবে নতুন একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে sin আলফা b/c। এটিকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি এবং পিথাগোরাসের ত্রিভুজটি থেকে নর্মালি আমরা যে সূত্রটা পাই সেটি হচ্ছে sin আলফা pc/e। এটিকে আমরা 3 নং সমীকরণ ধরি। এবার 2 এবং 3 নম্বর সমীকরণকে তুলনা করে আমরা পাই v c pc/e। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কোনো একটা বস্তুর বেগ যত বৃদ্ধি পাবে এর সাথে সাথে এর পিসি এর মান অর্থাৎ এর ভূমির মানও ঠিক ততটাই বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে এমসি এবং ই এর যে ভ্যালু এটা ধীরে ধীরে কমতে থাকবে। এইবার আমাদের যে ফাইনাল সূত্র অর্থাৎ v c pc/e এটা যদি আমরা বিবেচনা করি তবে কোনো একটা বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হতে হয় তবে e pc হতে হবে, যেটি আমরা প্রথমেই দেখেছিলাম। e pc ঠিক তখনই হবে যখন কোনো একটা বস্তুর ভর শূন্য হবে। এখন আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর যদি আলোর বেগের সমান গতিশীল হতে হয় তবে e pc হতে হবে এবং e pc ঠিক তখনই হয় যখন কোনো একটা বস্তুর ভর শূন্য হয়, যা ইতিমধ্যে আমরা ম্যাথমেটিক্যালি দেখে ফেলেছি। যাই হোক, মোট কথা হচ্ছে কোনো একটা বস্তুর যদি ন্যূনতম ভর থেকে থাকে তবে সেই বস্তুটি কখনোই আলোর বেগে গতিশীল হতে পারবে না। কোনো একটা বস্তু যদি আলোর বেগে গতিশীল হতে চায় তবে তার ভর অবশ্যই শূন্য হতে হবে। তবে বর্তমানে এমন কিছু তত্ত্ব আমাদের সামনে উঠে এসেছে যা থেকে বলতে পারি যে কিছু কিছু বস্তু আলোর বেগের গতিশীল হতে পারে। এর মধ্যে একটি বিশেষ উদাহরণ হচ্ছে ওয়ার্ম হল, ওয়ার্প টাই ইত্যাদি। এছাড়াও অনেকে মনে করেন যে এক ধরনের কণা রয়েছে যার নাম ট্রাকিয়ন। এই ট্রাকিয়ন আলোর চেয়েও বেশি দ্রুত গতিতে চলতে পারে, কিন্তু এটি মূলত থিওরিতেই সীমাবদ্ধ, যা প্র্যাকটিক্যালি আমাদের সামনে এখনও উঠে আসেনি। এই কারণে মূলত আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু তার গতি আলো থেকে কখনোই বেশি হতে পারে না এবং ভরহীন কোনো একটা কণা যেমন ফোটন কণা এই সকল কণাই কেবল আলোর সমান দ্রুত গতিতে চলতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন একটি বিমান কিভাবে আকাশে উড়ে? একটি বিমানকে আকাশে ওড়ানোর পেছনে কাজ করে বার্নৌলির নীতি। এই বার্নৌলির নীতি বা কি? বিমান কীভাবে আকাশে ওড়ে, বার্নৌলির নীতি বা কি, এই বিষয়গুলো জানতে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন আপনারা।